শেখ হাসিনা যেটা দাবি করছিলেন এটা আমার বাপের দেশ, আমার বাপই দেশকে শাসন করেছে, সুতরাং আমি এটা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। তিনি প্রকারান্তরে কিন্তু রাজতন্ত্রই দাবি করছিলেন। না হলে আমার বাবা এই দেশ স্বাধীন করেছে, আমি কি করেছি? আমি তো মুক্তিযুদ্ধ করিনি, তাহলে আমি উত্তরাধিকারী হলাম কি জন্য? রক্তের সূত্রে। এইটাই হচ্ছে অ্যারিস্টোক্রেসির মূলনীতি, যে রক্তের সূত্রে রাজ পরিবার হবে, রক্তের সূত্রে অভিজাততন্ত্র হবে। সেটা পৃথিবীতে বহু সংগ্রাম করে ইউরোপীয়রা ফ্রান্সে, ইংল্যান্ডে, নেদারল্যান্ডসে বিপ্লব করে এটা উৎখাত করে তারা বলছে আমরা রিপাবলিক করব। এখানে আমাদের দেশের বেশিরভাগ এনজিও গুলো, সিভিল সোসাইটি গুলো, এখন বর্তমান সরকারের মধ্যে যারা বেশিরভাগ ক্ষমতা দখল করেছে, তাদের ধারণা আমাদের আসল সমস্যা বোধহয় সংবিধান। সংবিধান আসল সমস্যা নয়, আমাদের শ্রেণী সম্পর্ক যেটা সংবিধানকে নির্ধারণ করে সেটাই আসল সমস্যা। কিন্তু ওটা দেখা যায় না, ওটা পানির নিচে থাকে। বরফ যখন সমুদ্রে ভাসে তার 9 ভাগের 1 ভাগ উপরে থাকে, 10 ভাগের 1 ভাগ উপরে থাকে, বাকিটা নিচে থাকে। আমরা যেটাকে হিমশৈল বলি। আমি নিচের কথাটা দু একটা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি, যে শ্রেণী সম্পর্কটা কিভাবে আমাদের এই সংবিধানকে নির্ধারণ করে। আসল ক্ষমতা কার হাতে? আসল ক্ষমতা যে ব্যবসায়ী শ্রেণীর হাতে, যারা নিজেদেরকে শিল্পপতি বলে। বাংলাদেশের শিল্পপতি বলতে একেবারেই নেই। এখানে ব্যবসা করেই পয়সা অর্জন করা যায় এবং সেই পয়সাটা এই দেশে বিনিয়োগ না করে অন্য দেশে রপ্তানি করা যায়, অন্য দেশে এটা দুবাইতে কিংবা সিঙ্গাপুরে বিনিয়োগ করা যায়। এই যে ব্যবস্থাটা, ইংরেজি ভাষায় বললে ক্লেপ্টোক্রেসি, চোরতন্ত্র, তারপরে হচ্ছে লোকে বলে যে না, একজনকেও বিশ্বাস করা যায় না, এক মুঠো লোককে বিশ্বাস করা যায় না। আমাদের যারা বেশি ভালো বাংলা লেখেন কলকাতায়, তারা বলে মুষ্টিমেয়তন্ত্র, অলিগার্কির অনুবাদ করেন, আঙ্গুলে মাপা যায়, এক হাত তন্ত্র, 5 জনের শাসন। তো ভালো কি? বহু জনের শাসন। এইটারই গ্রিক নাম হচ্ছে পলিটি, মানে ভালো তন্ত্র, জনগণের শাসন। এইটাও আবার খারাপ হয়ে যায়। সেটার মধ্যে যার জোর আছে লাঠি দিয়ে সে ভোট আদায় করে নিয়ে নেয়, মানুষ ভোট থেকে যেতে দেয় না। নারায়ণগঞ্জে আপনারা এর সাথে পরিচিত, এটার নাম হচ্ছে ডেমোক্রেসি। তাহলে রাজতন্ত্র এবং গণতন্ত্র একসময় মনে করা হতো পরস্পর বিরোধী, তাতে এখন একসাথে থাকতে পারে। আমাদের দেশে যারা মনে করছে গতবার শেখ হাসিনার স্বৈরতন্ত্রের অবসানে এখন যদি আমরা প্রেসিডেন্টের ক্ষমতা বাড়িয়ে দেই তাহলে আমাদের সংবিধানের সমস্যার সমাধান হয়ে যাবে, অথবা পার্লামেন্ট এখন 1 কক্ষ আছে এটাকে 2 কক্ষ করে দেই, তাতে একটা পরিবর্তন হবে। কিন্তু আমি সবিনয় নিবেদন করতে চাই, এই পরিবর্তন মৌলিক পরিবর্তন হবে না। এমনকি আপনি বলতে গেলে রাজতন্ত্র আর গণতন্ত্রের কোনো পার্থক্য নাই। জাপান তো রাজতন্ত্র ছাড়ে নাই, কিন্তু সেখানে পার্লামেন্টারি ডেমোক্রেসি আছে, সেখানে প্রধানমন্ত্রী আছে। এই জিনিসগুলি যে পৃথিবীর নানা দেশের সংবিধান আমরা একটু আলোচনা করি, তাহলে আমাদের কিছু কিছু শিক্ষা হতে পারে। আমি কথা না বাড়াবার জন্য বললাম, আমাদের দেশে এখন এই যে আমরা বলছি গণতান্ত্রিক বিপ্লবে, এই কথাগুলি বলতে পারতাম না আমরা যদি গত 5ই আগস্টের ঘটনা না ঘটতো। এটা যে গণতান্ত্রিক একটা অভ্যুত্থান হয়েছে, এটা বিপ্লব হবে কিনা, যেখানে জনগণের নিচের থেকে উদ্যোগ আসে এবং তাদের আশা আকাঙ্ক্ষা বা তাদের কামনা বাসনা, তাদের দাবিটাই সংস্কারের বা সংবিধানের পরিবর্তনের মূল শক্তি হয়, এটাই হচ্ছে বিপ্লব। এই গোড়ায় না দিলে আপনি যত সংবিধান কথা না কেন, যতই 75 সংশোধনী, 16 সংশোধনী, 17 সংশোধনী করেন না, কিছুই হবে না। কাজে আমার বন্ধুরা যারা বলছেন আমাদের সংবিধান এটা সংশোধন করতে হবে, অথবা আরেক দল বলছেন পুনর্লিখন করতে হবে, এটাকে ছুড়ে ফেলে দিতে হবে, এগুলো হচ্ছে রাজনৈতিক দম্ভোক্তি মাত্র। আসল কাজটাকে বলেন। আমি যেন আসল কাজের জন্য বলি, জাতীয় সংবিধানের রূপরেখা। এখানে আপনার প্রশ্ন, জাতীয় বলতে কি বোঝাচ্ছি? আমরা যে রাষ্ট্রটা গঠন করেছি এটা একটা শক্তির আধার। আমাদের সেনাবাহিনী আছে, আমাদের নানা পুলিশ আছে, নানা রকমের শক্তি প্রয়োগের হাতিয়ার আছে, এইটাকে রাষ্ট্র বলা হয়। কোর্ট আছে, আপনারা কোর্ট ব্যবহার করেন না না করেন, কোর্টের বিল্ডিং দাঁড়িয়ে থাকলে শক্তি আসে, জেলখানা আছে, এগুলো হচ্ছে রাষ্ট্রের উদাহরণ। রাষ্ট্র শব্দের অর্থ হচ্ছে এখানে লক্ষ্য করার বিষয়, যত ক্ষমতাওয়ালা, ইংরেজিতে বলে কোয়ার্সিভ পাওয়ার, যাদের হাতে অস্ত্র আছে, মনোপলি অফ ভায়োলেন্স, কেউ প্রাইভেট অস্ত্র রাখতে পারবে না লাইসেন্স না পেলে, আর সমস্ত অস্ত্র রাষ্ট্রের হাতে থাকবে। রাষ্ট্র শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আপনার উপর ভায়োলেন্স বা অস্ত্র প্রয়োগ করতে পারবে। এইভাবে রাষ্ট্র গঠিত হয়। কিন্তু রাষ্ট্রের পিছনে যে জনগণ ছিলাম, আমাদের অবস্থান কি তখন? আমরা কিন্তু তখনও রাষ্ট্রের মালিক রয়েছি। তাহলে রাষ্ট্র হচ্ছে একটি সংস্থা যেটা আমরা গঠন করেছি, আমরা তার মালিকানা ছেড়ে দিইনি। আমরা যে মালিক, আমাদের মালিকানার যে তালিকা, রাষ্ট্র আমাদের উপর হস্তক্ষেপ করতে হবে, কিন্তু কতগুলো একা হস্তক্ষেপ করতে পারবে না। যেমন আমাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে না, আমাকে বিনা বিচারে শাস্তি দিতে পারবে না, আমাকে খুন করতে পারবে না, আমাকে গুম করতে পারবে না। এবং কেউ যদি আমাকে গুম খুন করে আমাকে রক্ষা করবে রাষ্ট্র, রাইট টু প্রোটেকশন। রাইটের মধ্যে 3 ধরনের শব্দ দেখবেন আপনি, একটা রাইট, একটা প্রোটেকশন আর একটা ফ্রিডম।
আমাদের কনস্টিটিউশন যারা লিখেছেন শ্রদ্ধা রেখে বলছি, এরা কনস্টিটিউশন কি করে লিখতে হয় সেটাই জানেন না। তাদের উচিত ছিল আমেরিকার কনস্টিটিউশনটা পড়া। আপনারা আমাকে মার্কিন সাম্রাজ্যবাদের দালাল মনে করলেও করতে পারেন, কিন্তু যেখানে সাহিত্যের প্রশ্ন আছে সেখানে আমাকে সত্য কথাই বলতে হবে।